2 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন। দুজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 10 ডিআইজি সহ পুলিশের 82 ঊর্ধ্বতন কর্মকর্তা ওএসডি। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে 31 কিশোর গ্যাং ও সন্ত্রাসী আটক। কুয়েটে আবাসিক হল বন্ধের ঘোষণায় শিক্ষার্থীদের বিক্ষোভ, স্বাস্থ্যখাত সংস্কার সহ 5 দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। এবং বরগুনার 150 লোহার সেতু পারাপারের অনুপযোগী, চরম ভোগান্তিতে এই অঞ্চলের মানুষ, দ্রুতই সংস্কারের আশ্বাস নির্বাহী প্রকৌশলী। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারে লাগা আগুন। ভোর 5:30টার দিকে সেখানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট কাজ করেছে। জামান টাওয়ারের 4র্থ ও 5ম তলায় আগুন লাগে। এ ঘটনায় 2 জন পুরুষকে উদ্ধার করা হয়েছে। তবে আগুন কিভাবে লাগলো সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানা যায়নি। পুলিশের 82 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজি, 10 জন ডিআইজি, অর্ধ শতাধিক অতিরিক্ত ডিআইজি এবং 15 জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 3টি প্রজ্ঞাপনে তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করার কথা জানানো হয়। ওএসডি করা অতিরিক্ত আইজিপি হলেন মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ। ডিআইজিরা হলেন শাহ মিজান শফিউল রহমান, নূরে আলম মিনা, মিরাজ উদ্দিন আহমেদ, শাহ আবিদ হোসেন, জিহাদুল কবির, মনিরুজ্জামান, মাহবুবুর রহমান, মইনুল হক, এসএম মুস্তাক আহমেদ খান ও সাইফুল ইসলাম। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, শেখেরটেক ও আদাবর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 31 জন কিশোর গ্যাং ও সন্ত্রাসী আটক হয়েছে। গত কয়েক মাস ধরে এসব এলাকায় চাঁদাবাজি, ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। গণমাধ্যম ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আগের মামলার আসামিও রয়েছেন, যারা জামিনে বেরিয়ে আবার অপরাধে লিপ্ত হয়। হজযাত্রা সহজ, সুন্দর ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশ দেন। তিনি বলেন, একজন হজযাত্রীও যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় সে প্রচেষ্টা থাকতে হবে। দেশে লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সির সংখ্যা 1275টি। এর মধ্যে হজ কার্যক্রমের জন্য যোগ্য এজেন্সি 941টি, হজযাত্রী নিবন্ধনকারী এজেন্সি 753টি এবং লিড এজেন্সি 70টি। এই এজেন্সিগুলোর দায়িত্ব কী হবে সেটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে বুকলেট আকারে ও অনলাইনে প্রকাশের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার রাত 9:30টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কুয়েটে সব একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল 10টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের 99তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিবেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, শিক্ষার্থীদের হল ছাড়ার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? গত 18ই ফেব্রুয়ারি থেকে খুলনা কুয়েটে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার নিরসন কিন্তু এখনো হয়নি, সমস্যা থেকেই যাচ্ছে।
গতকাল 99তম সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত হয়েছে যে হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং হল থেকে নির্দেশ যে ছাত্রদেরকে দেয়া হয়েছে, তারপর থেকে সমস্যা আরো বেড়েই চলেছে। কারণ ছাত্ররা বলছে যে তারা হল ছাড়বে না, আর এইদিকে শিক্ষকরা, প্রশাসন বলছে যে তাদেরকে হল ছাড়তে হবে। তবে আমরা গতকালকে যে বিক্ষোভ মিছিল হয়েছে এবং সেখানে ছাত্ররা বলেছে যে তারা কোনো ক্রমেই হল ছাড়বে না। তবে আমরা আজকে সকাল থেকে দেখলাম যে কিছু কিছু স্টুডেন্ট তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা হল থেকে কেউ কেউ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে, দূর দূরান্তে যারা আছে তারা চলে যাচ্ছে। তবে অধিকাংশ হলে এখনো ছাত্ররা রয়ে গেছে। তারা তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বে না। এদিকে হল বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে না, তারা তাদের এই দাবি মানা হবে না এবং তাদেরকে নিরাপত্তার কারণ দেখিয়ে হল ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যেটা দেখলাম যে হলের বাইরে, মানে কুয়েটের ক্যাম্পাসের বাইরে আহ, অল্প সংখ্যক নিরাপত্তা কর্মী সেখানে মোতায়েন করা হয়েছে এবং সার্বিক অবস্থা এখন পর্যন্ত শান্ত রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কি হয় সেটা এখনো বলা যাচ্ছে না। কারণ যেহেতু শিক্ষার্থীরা তাদের যে দাবি, সেই দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই হল ছাড়বে না। তারা কোনোভাবেই তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা হল ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন। এবং তারা আজকেও বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিগুলি তারা পালন করবেন, যে হলে থেকেই তারা কর্মসূচি পালন করবেন এমনটাই তারা জানিয়েছেন। অলি, এই ছিল সর্বশেষ অবস্থা কুয়েট থেকে। জি শহীদুল, ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ 5 দফা দাবিতে নানা কর্মসূচি পালন করছে রংপুর সহ কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তারা জানিয়েছেন 5 দফা দাবি মানা না হলে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। ইন্টার্ন চিকিৎসক না পেয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এ বিষয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাই যে শাটডাউন কর্মসূচি ঘিরে আপনার কাছে আর কি তথ্য আছে? বিভাগ, আর এই রংপুর বিভাগের সর্ববৃহৎ যে হাসপাতাল এবং আস্থা বিশ্বাসের যে হাসপাতালটি, সেটি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ইন্টার্ন ডাক্তারেরা তারা কর্মবিরতি দিয়েছে। তাদের মূল দাবি হচ্ছে 5টি দাবি। তার মাঝে এমবিবিএস এবং বিডিএস ছাড়া যদি কোনো ডাক্তার চিকিৎসক, তাদের দাবি যে বিডিএস ডাক্তার শব্দটি লিখতে পারবে না। এই দাবিতেই তারা কিন্তু আন্দোলনে নেমেছে, 5 দফা দাবিতে। আপনাকে যদি বলি যে গত কয়েকদিন ধরে তারা এই আন্দোলনের ফলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তারেরা তারা কিন্তু রোগী সেবা থেকে কিন্তু অব্যাহত রেখেছে, যার কারণে কিন্তু এইখানে তারা সাধারণ যে প্রান্তিক জনপদ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছে তারা কিন্তু বিপাকে পড়ছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছে এবং মুমূর্ষু অবস্থা, এই সকল রোগীদের জন্য খুবই সমস্যা হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে রংপুর মেডিকেল কলেজের যে ইন্টার্ন ডাক্তার আছে তারা কিন্তু গত 22 ফেব্রুয়ারি থেকে এই আন্দোলনে নেমেছে। তারা ইতিমধ্যেই স্বাস্থ্য উপদেষ্টা সহ বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছে। এবং আরো একটি বিষয় বলে রাখি, 12ই মার্চ কিন্তু হাইকোর্ট সিদ্ধান্ত দিবে যে এই তাদের যে দাবিটি যৌক্তিক কিনা, হ্যাঁ অথবা না। যার কারণেই তারা কিন্তু এখন পর্যন্ত বিক্ষোভে ঠিক নেই, কিন্তু তারা কিন্তু এই আন্দোলন রাজপথে যদিও নেই, তারপরেও কিন্তু এই রোগীদের যে চিকিৎসা সেবা এখান থেকে তারা কিন্তু অব্যাহতি দিয়েছে, যার কারণে সাধারণ রোগীরা বিপাকে পড়েছে। ওলি, এই ছিল রংপুর থেকে ইন্টার্ন ডাক্তারদের 5 দফা দাবির সর্বশেষ তথ্য। জি শফিক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে সবশেষ তথ্য জানানোর জন্য। বরগুনায় 149টি লোহার সেতু পারাপারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এলজিইডির নির্মিত সেতুগুলো এখন পরিত্যক্ত।
বিভিন্ন এলাকায় সেতু ভেঙে নদী ও খালে পড়ে থাকলেও কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট অধিদপ্তর। নির্বাহী প্রকৌশলী জানালেন, অচিরেই ঝুঁকিপূর্ণ এসব সেতুর সংস্কার করা হবে। গোলাম হায়দারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরগুনায় 1997-98 অর্থ বছরে এলজিডির আওতায় হালকা যান চলাচল প্রকল্পের অধীনে 149টি লোহার সেতু নির্মাণ করা হয়। এর মধ্যে বরগুনা সদরে 28টি, বেতাগীতে 18, বামনায় 42, তালতলিতে 7, আমতলিতে 22টি এবং পাথরঘাটায় 30টি। কিন্তু ঘূর্ণিঝড় সিডর, আইলা, মুহাসেন সহ বিভিন্ন সময় অধিকাংশ সেতুই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধীরে ধীরে সেতুগুলো সিমেন্টের স্পিলার, হাতল ও অবকাঠামো ভেঙে পড়েছে। তাতে কোথাও চুরিও হচ্ছে ভাঙা অংশ। ঝুঁকিপূর্ণ এসব সেতুর ওপরে স্থানীয়রা কাঠ, বাঁশ, সুপারির গাছ দিয়ে সাঁকো তৈরি করে যাতায়াত করছেন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ছোট শিশুদের, বাচ্চাদের জন্য তো মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং মুরব্বীদের জন্য। এটা প্রায় 8-9 বছর ধরে এরকম পড়ে রয়েছে। গাড়ি ঘোড়া চলছে না, আমার সমস্যা বেশি। এই বৃষ্টির দিনে আমরা খুব ভোগে আছি, পারাইতে জন্য পারি না। আমরা এই 3 বার হারছি নিজে চেষ্টায়। ব্রিজটা যাতে সুন্দরভাবে হয়, যত সম্ভব তাড়াতাড়ি, এইটাই আমরা আশা করি। বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বললেন, ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা করে এলজেডি অধিদপ্তরে পাঠানো হয়েছে। অচিরেই তা সংস্কার করা হবে। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রকল্পে অনেকগুলো ব্রিজের প্রস্তাব পাঠিয়েছি। সেগুলো যদি এইসব প্রকল্পে অন্তর্ভুক্ত হয় এবং ওই প্রকল্পের মধ্যে বাস্তবায়িত হয়, তাহলে আমরা আশা করছি খুব শীঘ্রই এই যে ঝুঁকিপূর্ণ ব্রিজের অবস্থাটা, মানুষের জন্য দুর্ভোগ বা জীবন নাশের যে আশঙ্কা, সেখান থেকে বরগুনাবাসী মুক্তি পাবে। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আশা জেলাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ভরা মৌসুমে উৎপাদন ভালো হলেও আলু রপ্তানি করতে না পেরে বিপাকে পড়েছেন জয়পুরহাটের চাষি ও ব্যবসায়ীরা। ফলে আগাম জাতের আলু চাষ করে লোকসানে পড়েছেন তারা। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার ফলনও ভালো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানি বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। আলু উৎপাদনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। অনুকূল আবহাওয়ায় আলুর উৎপাদন হয়েছে ভালো, তবে উৎপাদন খরচ ও কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধি এবং রপ্তানি করতে না পারায় বিপাকে চাষিরা। বিঘাপ্রতি উৎপাদন খরচ হয়েছে 40 থেকে 45 হাজার টাকা, আর বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 35 হাজার টাকা। বাজারে প্রতিদিনই কমছে আলুর দাম। সংরক্ষণ সুবিধা না থাকায় ক্ষেত থেকে উত্তোলন করে বিক্রি করছেন চাষিরা। সরকারের কাছে আকুল আবেদন, বিদেশে চাল ইম্পোর্ট করে আমাদেরকে বাঁচার চেষ্টা করে। 40-45 হাজার টাকা বিঘা জমি চানালে আজকে 5-7 বিঘা করে আলু আবাদ করে আমরা খুব কষ্টের মধ্যে আছি। এই আলু এখন বিক্রি করবা যায়, আমরা অসহায়। আবহাওয়া ও রোগবালাই কম থাকায় ফলন ভালো হয়েছে জানিয়ে আলু রপ্তানির বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় 43,000 হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 43,000 হেক্টর জমি থেকে প্রায় 9.5 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদনের আশা করছে। চলতি মৌসুমে আগাম জাতের আলুর উৎপাদনটি বেশি হওয়ার কারণে বর্তমানে বাজারে আলুর দামে কিছুটা কম রয়েছে, কিন্তু আমরা আশা করছি আগামী মার্চ মাসে যে আলুটি উৎপাদিত হবে তখন আলুর বাজার কিছুটা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। নানা সংকটের কারণে কৃষকরা প্রকৃত মূল্য পান না বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আবহাওয়া ভালো থাকায় এবং আবাদ বেশি হয়, এবার ফলন অনেক বেশি হয়েছে এবং আবহাওয়া ভালো থাকায় আবাদও বেশি হয়েছে, ফলে আমাদের এবার আলুর বাজার মূল্য অনেকটা কম। চলতি মৌসুমে 44,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবার প্রায় 5,000 হেক্টর জমিতে আবাদ বেশি হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গে যাচ্ছে। আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ কান্দাহার এবং ফারায় প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টিতে 29 জন নিহত ও আরও 6 জন আহত হয়েছেন। একই দিন দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভবন ধসে নিহত হয়েছেন আরও 8 জন। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। এছাড়া আরেক এলাকায় বাড়ির ছাদ ধসে এক নারী এবং তার 3 শিশু সন্তান নিহত হয়েছে বলে জানানো হয়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মাঠে নামছে আফগানিস্তান ও ইংল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে খেলা। দুদলই নিজেদের প্রথম ম্যাচ হারায় সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে জয়ের কোনো বিকল্প নেই কারণে। যদিও রান রেটে এগিয়ে থাকায় সে দৌড়ে ইংলিশরাই থাকছে এগিয়ে, তবে হেড টু হেড পরিসংখ্যানে ইংলিশদের পরাস্ত করার রেকর্ড আছে আফগানদের। মুদাসির আলীর ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রানের শোচনীয় হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু হয় আফগানদের। অন্যদিকে ৩৫১ রান করেও অজিতের কাছে ৫ উইকেটে হারতে হয় ইংলিশদের। যাত্রাপথের শুরুতেই দুদলই খেয়েছে ধাক্কা, তবে এর মধ্যে পার্থক্য সুস্পষ্ট। যেহেতু ইংল্যান্ড লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছে, সেহেতু সাম্প্রতিক অভিজ্ঞতার সুবিধা আছে তাদের। আবার এটাও ঠিক যে আফগানদের সঙ্গে খুব বেশি একটা খেলা হয়নি তাদের। এ পর্যন্ত সব মিলিয়ে ৩বারে দেখায় ২বার জয় রয়েছে ইংলিশদের আর আফগানদের একটিতে। এদিকে সাম্প্রতিক আইসিসি ইভেন্টের মধ্যে সবশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে ৬৯ রানে হারানোর সুখকর স্মৃতি রয়েছে আফগানিস্তানের। তাই আফগানদের হালকা করে দেখার সুযোগ নেই ইংলিশদের। লাহোরে কিন্তু বেন ডাকেট অজি বোলারদের ভুগিয়েছে, তাই আফগান বোলারদের বিশেষ নজর যে তার দিকে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বাটলার, ফিল সল্ট, জো রুট, হ্যারি ব্রুকের দিকেও নজর দিতে হবে তাদের। এদিকে রশিদ খান, মোহাম্মদ নবী, ফজল হকের দিকে বাড়তি সতর্ক থাকতে হবে ইংলিশদের। দু দলেরই এটি যেহেতু দ্বিতীয় ম্যাচ, তাই হেরে গেলে সেমিফাইনালের আশা ক্ষীণ হয়ে যাবে, আর জিতলে আশা বেঁচে থাকবে। সেক্ষেত্রে পরবর্তী ম্যাচটিতেও জিততে হবে। মুদাসির আলী, মোহনা সংবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির উদ্দিন, স্টুডিওতে স্বাগত। শিরোনাম পড়ে এসে আমরা আলোচনায় যাব। জি, আমরা দেখে নিব আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথমেই রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, নতুন দলের দায়িত্ব নিতে সরকার ছাড়লেন নাহিদ। অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের আশাবাদ রাওয়া ক্লাবের সেনাপ্রধান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা নিয়ে মধ্যরাতে ব্রিফিং। জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু হচ্ছে বিএনপির। মারামারি কাটাকাটি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনাপ্রধান। দলের দায়িত্ব নিতে উপদেষ্টার পদ ছাড়লেন নাহিদ ইসলাম। শিরোনাম ছিল ইত্তেফাকের। রয়েছে সমকাল। শেষ সময়েও নতুন দলের নেতৃত্বে টানাপোড়েন। উপদেষ্টার পদ ছাড়লেন নাহিদ। কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে। পিলখানা হত্যার সুবিচার নিশ্চিত করতে বাংলাদেশ দায়বদ্ধ, বাণীতে প্রধান উপদেষ্টা। সতর্ক করলেন সেনাপ্রধান। নাহিদের নেতৃত্বে নতুন দল। এখনও 2 মামলায় খালেদা জিয়া। নির্বাচন বিলম্ব হলে কাদের সুবিধা, তারেক রহমান। শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনের। যুগান্তরের শিরোনাম দেখব, কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে, সবাইকে সতর্ক করলেন সেনাপ্রধান। নাহিদ ইসলামের পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন তরুণদের নতুন দলের। বণিক বার্তা, শিল্পে বছরের পর বছর কালো টাকা সাদা করার সুযোগেও সাড়া মেলেনি। এটি ভালো একটি কথা। আমাদের মতো দেশে এটিকে আরো কঠোরভাবে দেখা উচিত। নিজেদের কাদা ছোড়াছুড়ি মারামারিতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, সেনাপ্রধানের সতর্কতা। পিলখানা হত্যার সুবিচার নিশ্চিতে বাংলাদেশ দায়বদ্ধ, প্রধান উপদেষ্টা। ওয়ার্ক টুগেদার অর আওয়ার সভারেন্টি উইল বি অ্যাট স্টেক, আর্মি চিফ। গভর্নমেন্ট প্রকিউরমেন্ট আন্ডার মনোপলিস্টিক কন্ট্রোল। শিরোনাম দেখে নিলাম। যে বিষয়টি আলোচিত ছিল যে গতকালকে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, সেই বিষয়টি আজকে শিরোনাম আসছে এবং সেনাপ্রধান কথা বলেছেন। এছাড়াও আরও বেশ কিছু খবর আছে। আমরা প্রথমে যদি নির্বাচন কেন্দ্রিক তারেক রহমান কথা বলেছেন, আমরা প্রথমে যদি পদত্যাগ করলেন যে নাহিদ ইসলাম, তার বিষয়টি যদি আপনার কাছে আসতে চাই। অর্থাৎ উনি বলেছেন যে এই মুহূর্তে রাজপথে থাকা দরকার। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার যখন গঠন হয় তখন শিক্ষার্থীদের 2 থেকে 3 জন প্রতিনিধি সেখানে দায়িত্ব নেয়। সেখানে সরকারের থেকে তারা চিন্তা করছিল যে ধরনের বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়নে তারা সরকারে না থাকলে হয়তো প্রেশার ক্রিয়েট করাটা বা সরকারের সঙ্গে যে ধরনের মানে মাঠ এবং সরকার এই দুটোর সঙ্গে এক ধরনের
সমন্বয় চিন্তা তারা করছিল। মানে হচ্ছে যে তারা যেহেতু এগুলোকে সম্পৃক্ত থেকে করেছে তাই চাইছিল যে নিজেরা থেকেও যদি আমরা কাজটা আরো আগায় নিতে পারি, নিয়ন্ত্রণ থাকার চিন্তাটাই তারা করছিল, সেটা ঠিক তখনকার চিন্তা ঠিক আছে। এবং এই মুহূর্তে যেহেতু নতুন নেতৃত্ব বা নতুন রাজনৈতিক দল গঠনের বিষয় সামনে আসছে, যেহেতু বিপ্লব পরবর্তী সময় যদি তাদের যে গণ অভ্যুত্থান, তাদের যে অংশগ্রহণ, সেটাকে যদি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হয় এবং বাংলাদেশকে যে লক্ষ্য তারা সেট করে নিয়ে দিয়েছিল 5 আগস্টের আগে পরে, সেই লক্ষ্যটাকে যদি ধরে রাখতে হয় তাহলে আসলে এখন একটি শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম সেটাকে সামনে আনা জরুরি। এবং সেই হিসাব করলে এটা এক ধরনের মাইলস্টোনও বলতে পারি আমরা, যে এরকম সরকারে থাকা অবস্থায় তিনি একজন উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয় তার হাতে ছিল, সেখান থেকে তিনি সরকারের থেকে পদত্যাগ করে এবং নতুন রাজনৈতিক দলের নেতৃত্বেই তিনি আসছেন, সে চলে আসছেন। এটাকে আমার কাছে সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরপরে যে পজিটিভ, পজিটিভ, এটাকে আমি পজিটিভ থেকেই দেখছি, পজিটিভ ইম্প্যাক্ট থেকেই দেখতে চাই এবং সেটাই দেখা উচিত। কারণ হচ্ছে দেখুন, আপনি হয়তো চিন্তা করতে পারতেন যে আমি আরও 6 মাস 1 বছর সরকারের যে সার্বিক সুযোগ সুবিধা পাওয়া যায় সেটাকে চিন্তা করতে পারতেন, কিন্তু সেটা চিন্তা করার আসলে আলটিমেট গোল কি? বিপ্লবের বা শিক্ষার্থীদের যে আন্দোলন, বিপ্লব যেটা বলি, সেটার আলটিমেট গোল তো হওয়া উচিত ছিল তাদেরকে যে স্বপ্ন ছিল বাংলাদেশকে ঘিরে, সেই স্বপ্নটা বাস্তবায়ন। সেই স্বপ্নের বাস্তবায়নের ক্ষেত্রে তারা হয়তো ভাবছে, নাহিদের হয়তো ভাবনা যে না, এই মুহূর্তে রাজপথে থাকলে, এই ধরনের দলের নেতৃত্বে থাকলে তিনি হয়তো দেশের জন্য দীর্ঘমেয়াদী কিছু চিন্তা করতে পারবেন। সেই চিন্তা থেকেই তিনি পদত্যাগ করলেন এবং এটাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত। তো এখন দেখা উচিত যে দলের নেতৃত্ব নিয়ে কোনো ধরনের টানাপোড়েন সেই বিষয়গুলো সামনে ওই জায়গাতে আমিও যেতে চাই যে এই জায়গাটাতে কি মনে করেন নেতৃত্বের জায়গায় কতটুকু? আসলে কি, মানে যে কোনো ধরেন রাজনৈতিক দলের ক্ষেত্রে বা এই ধরনের যে রাজনৈতিক দল কিংবা সরকার যেখানে আপনি যান না কেন, নেতৃত্বের ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েন থাকেই। সেটা কিন্তু আমি ওই পদ নিব নাকি আমি এই পদ নিব, ধরেন মানসম্পন্ন যোগ্যতা সম্পন্ন দুইজন ব্যক্তি কে কার উপরে থাকবে, এইরকম ছোট ছোট কিছু বিষয় নিয়ে থেকে যায়, নিজেদের মধ্যেই থেকে যায়। তো সেইটাকে যদি আমরা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে যদি বড় কিছু আমাদের আসলে জয় করতে হয়, বড় কিছু যদি পেতে হয়, এই জায়গাটাতে অবশ্যই নিয়ন্ত্রণ দরকার। যে তরুণদের এরকম রাজনৈতিক দল আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে, সেই লক্ষ্যেই তারা কাজ করছে, মাঠে নামছে। আপনি কি মনে করছেন নেতৃত্বের জায়গায় তরুণদের ভূমিকাটা কেমন হবে, হলে সেটি কেমন হতে পারে? দেখুন, 5 আগস্টের বা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব ছাত্ররা দিয়েছে, সেই নেতৃত্বটাকে আমরা ভালোভাবে দেখেছি, যদিও প্রেক্ষাপট এক এক সময় এক এক ধরনের হয়। ধরুন ওই 2 মাসের নেতৃত্ব দেয়া আর বাংলাদেশকে ধরুন আরও অনেক দিনের নেতৃত্ব দেয়া, এই গুণাবলী সম্পন্ন হয়ে গড়ে ওঠা, এগুলো একটু চ্যালেঞ্জিং। তবে সেই চ্যালেঞ্জটাকেও তরুণদের এখন সময় হয়েছে, আসলে তরুণরা এখন সেই চ্যালেঞ্জটা নিতে যে ধরনের প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে এবং বাংলাদেশকে তারা যেভাবে আসলে ওই 5 আগস্টের আগে পরে যেভাবে আমরা তাদেরকে যে বিচক্ষণতা দেখেছি, তারা যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছে, আশাবাদী হওয়া যায় যে না, তরুণরা যদি এটাকে সামনে এই ধরনের দল গঠন করে এবং বাংলাদেশের নেতৃত্ব যদি তারা ধীরে ধীরে উঠে আসে। দেখুন, বাংলাদেশ কিন্তু এক সময় না এক সময় তরুণদের কোনো না কোনোভাবে তরুণরা কিন্তু সামনে আসবেই, আপনি সেই অন্য রাজনৈতিক দলেই আসুন না, আসতে হবেই। তো সেটা যদি বড় প্ল্যাটফর্মে হয়ে যায় সেটা ঠিক আছে, এবং সেক্ষেত্রে তাদের একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, মানুষের আশা আকাঙ্ক্ষা এবং তাদের ভিতরে যেন ওই ধরনের কোনো পারসেপশন তৈরি না হয়ে যায় যে না, আমরাও কিন্তু আসলে এখন ক্ষমতায় চলে আসছি কিংবা রাজনৈতিক দল গঠন করেছি, এখন আমরা আসলে পুরনো সব ভুলে গেলাম, সেটা না। নতুনত্বের জায়গাটাকে তাদেরকে ধরে রাখতে হবে, সেটাই আসলে বড়। আমরা সেটি প্রত্যাশা করি। মারামারি কাটাকাটি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধান গতকালকে এই কথা বলেছেন। সেনাপ্রধানের যে বক্তব্যটা গতকালকে তিনি রেখেছেন এবং সেটা শুনেছি, প্রত্যেকটা কথাই বেশ তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে বেশি তাৎপর্য বা বেশি গুরুত্বপূর্ণ, তিনি যেটাকে বেশি ফোকাস দিয়েছেন কালকের বক্তব্যে, সেটা হচ্ছে এই যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে রাজনৈতিক আদা ছোড়াছড়িও কথা আছে, একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ ভয়ানক ধরনের অবনতির চিত্র আমরা কয়েকদিন থেকে দেখছি, এখনো যাচ্ছে। সেই কাদা ছোড়াছড়ি তিনি বন্ধ করতে বলেছেন, যেটা এই কারণেই বলেছেন, দেখুন এই বাংলাদেশটা এই মুহূর্তে এই গত 6 মাসে যেভাবে বাংলাদেশটা এগুচ্ছে চলছে, এই বাংলাদেশকে তো এখন একটা ঐক্যের সুর আমরা শুনছিলাম প্রথম 3 মাস 4 মাস, বেশ ঐক্যের সুর শুনছিলাম, এখন কেন ঐক্যটা থাকছে না? এবং সেই ঐক্যের জায়গায় কেন অনৈক্য সুর? এবং বেশ ভালোভাবেই উনি যে কথাটা ব্যবহার করলেন যে কাদা ছোড়াছুরি, মারামারি, এই ধরনের কথাগুলো
উনি ব্যবহার করছেন, আমরাও এগুলো প্রতিনিয়ত ফিল করছি যে না এই ধরনের ঘটনা এখন ঘটছে বাংলাদেশে। এরকম হ্যাঁ, উনি সেইটা যেন না হয়, সেটার জন্য না হয় উনি বলতে চাচ্ছেন যে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই ধরনের পদক্ষেপে নিন, তা না হলে সতর্ক করেছেন, তা না হলে বিপন্ন হবে স্বাধীনতা। আমরা সেটি প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করে দিব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন। 2 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 10 ডিআইজি সহ পুলিশের 82 ঊর্ধ্বতন কর্মকর্তা ওএসডি। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে 31 কিশোর গ্যাং ও সন্ত্রাসী আটক। কুয়েটে আবাসিক হল বন্ধের ঘোষণায় শিক্ষার্থীদের বিক্ষোভ। স্বাস্থ্যখাত সংস্কার সহ 5 দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। এবং বরগুনার 150 লোহার সেতু পারাপারের অনুপযোগী, চরম ভোগান্তিতে এই অঞ্চলের মানুষ। দ্রুতই সংস্কারের আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।